আওয়ামী লীগ সরকারের ১৫ বছর আর গত 10 মাসের ফলে অপশাসন, আওয়ামী অপশাসন এবং 10 মাসের অপশাসন, পুরো যে পিলারগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্রের যে করে দেখছেন এক করে মানে ওটা সেটা আর এটা খারাপ। আগের যে 15 বছর এটা জ্যামিতিক্যালি মানে জিওমেট্রিক্যালি আরও অবনতি হয়েছে। এই সময় তো দুর্নীতি, দুঃশাসন, গুম খুম এগুলো এগুলো কোনো সমস্যা না। তো দুর্নীতি একটা রাষ্ট্রের জন্য খুব সমস্যা না, গুমও একটা রাষ্ট্রের জন্য 18 কোটি দেশের জন্য কোনো সমস্যা না, কিন্তু সমস্যা মব। রনি ভাই, আপনার প্রথম দফার আলোচনার মধ্যে একটা পয়েন্টের একটু ব্যাখ্যা চাই। আপনি বলছিলেন যে আমির খসরু মাহমুদকে বিএনপি যেভাবে নিয়েছে, আবার ডক্টর ইউনূস খলিলুর রহমান সাহেবকে যেভাবে নিয়েছে, আমরা এই শুক্রবার থেকে কয়দিন খলিলুর রহমানের ওখানকার উপস্থিতি নিয়ে অনেক কথা শুনেছি। আমির খসরু মাহমুদ সাহেবের পয়েন্টটা আমি কারো মুখে শুনি নাই, একটু ব্যাখ্যা দেবেন? না, মূল ব্যাপারটা হলো যে এখানে বোঝা, এটাকে দুপক্ষই পাল্টাপাল্টি খেললো। এখানে যেগুলো সবাই জানে ওপেন সিক্রেট। ফার্স্ট ওপেন সিক্রেট হলো বিএনপির মধ্যে যে কয়জন প্রো ইন্ডিয়ান রয়েছেন বলা হয়, অভিযোগ করা হয়, তার মধ্যে শীর্ষ অবস্থানে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনতাম। সালাউদ্দিন সাহেবও আছেন, সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, ওনাদেরকে বলা হয় মানে যারা সরকারপন্থী, ইউনূসপন্থী বা জামাতপন্থী যারা লোকজন, তাদেরকে এরা ট্যাগ দিয়েছে রয়ের। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্যান্ডটা কি? এন্টি ভারত। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অপমান করতে হয়, কষ্ট দিতে হয়, বেদনা দিতে হয়, তার সামনে আমির খসরু মাহমুদ সাহেবকে উপস্থিত করা বা তার পোর্ট্রেট ছবি হাজির করার সে আর কষ্টকর কিছু নেই। দ্যাট বিএনপি ডিড। সিমিলারলি এই সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের অবনতি এবং যেগুলো নিয়ে বিএনপি খুব প্লাস পয়েন্টে ছিল, সেনাবাহিনীর সমর্থন বিএনপি ম্যাজিক্যালি পেয়ে গেছে। এর কারণ হলো 111টাতেও ঘটেছে বিটুইন বিএনপি অ্যান্ড সেনাবাহিনী। তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন সেটা করেছে কারা? ডিজিএফআই করেছে তৎকালীন। তো যার জন্য সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। কিন্তু সেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যখন এসে ম্যাডাম জিয়ার সঙ্গে তার বাসায় দেখা করলেন, তাকে বিদেশে যাওয়ার আগে তার সঙ্গে অভ্যর্থনা জানালেন এবং ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে তিনি যে স্ট্যান্ড নিলেন এবং জানুয়ারি মাসের 1 তারিখে নতুন একটি সরকার দেখতে চান। তো এই জায়গাটা যে জনাব ওয়াকারুজ্জামান বলেন বেনিফিশিয়ারি কারা? বিএনপি। আচ্ছা, এই কাজটা তিনি বলেছেন, হয়তো বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে, যার কারণে সরকারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে, অথবা তিনি নিজে নিজেই এই কাজটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার হয়তো পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? এই যে খলিলুর রহমান সাহেবের জন্য প্রো ইন্ডিয়ান লবির, অ্যান্টি ইন্ডিয়ান লবি এবং প্রো আমেরিকান লবি, যারা এই কক্সবাজারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ঘটনা ঘটছে, যার সঙ্গে সেনাবাহিনী সরাসরি জড়িয়ে পড়েছে এবং তারা এটা রিগ্রেট করেছে। তো এখন তো সেই ক্ষেত্রে এই যে বিএনপি যে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা তো খলিলুর রহমান সাহেবের সাথে তাদের কোনো দূরত্ব নেই, বরং খুশি হওয়া উচিত। এর কারণ হলো লতিফুর রহমান সরকারের যে লতিফুর রহমান সাহেব যে পিএ ছিলেন, তো তার বেনিফিশিয়ারি কারা হয়েছিল? বিএনপি। তো সেক্ষেত্রে তো বিএনপি শুড বি গ্রেটফুল টু লতিফুর রহমান অ্যান্ড খলিলুর রহমান। কিন্তু তা না করে তারা খলিলুর রহমানের পদত্যাগ কেন দাবি করছেন? মূলত সেন্ট মার্টিন ইস্যু নিয়ে, মূলত এই করিডোর ইস্যু নিয়ে। এবং সেই করিডোর ইস্যুতে তারা কাকে খুশি করতে চেয়েছে? তারা খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে। তো এখন সেই খলিলুর রহমান সাহেবকে যখন আবার বিএনপির সামনে তুলে ধরা হলো, শো দ্য ফেজ অফ খলিলুর রহমান, তাহলে এসে তো আর তারেক রহমান সাহেবের জন্য বিব্রত করার নাই। তারেক রহমান সাহেব দেখেন, উনি চমৎকার একটা সুন্দর গাড়িতে করে সেখানে এসেছেন, উইথ এত সুন্দর ড্রেস, এবং তার আমি জুতোর দিকে তাকিয়ে দেখলাম, দ্য বেস্ট শোজ এবং বেস্ট তার যে স্যুট, তার স্যুটের ভিতরে যে তার যে শার্ট ছিল, আমি গত 15-20 বছরে তারেক রহমান সাহেবকে এত ওয়েল ড্রেসে দেখিনি। এবং এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম জিয়াকে নিতে এসছেন বা চলছেন, ভাঙাচোরা গাড়ি, কিন্তু অত সুন্দর একটা একেবারে মানে ওটাকে বলা হয় ল্যান্ড রোভার ডিফেন্ডার, একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি, এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না। তা তিনি, তার সামনে একটা রেঞ্জ রোভার ছিল বা মার্সিডিজ ছিল, এবং তিনি সামনের ফ্রন্ট ডেস্কে বসে আসছেন, তার সিকিউরিটি গার্ড ছিল, হাতে এরকম জিনিসপত্র ছিল, তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে আসছেন। দরজা খুলিয়ে দেখেন খলিলুর রহমান। ইট ওয়াজ ডেঞ্জারাস। মানে আমার তো মানে মনে হয় যে তারেক রহমান সাহেব তো অনেক বড় নেতা, এই জন্য তার ধৈর্য শক্তি ভালো। আমি বা আজিজ বেলুতে চিতে পড়ে যেতাম, সঙ্গে সঙ্গে চিতে পড়ে যেতাম যে কি হলো, আমি ওখান থেকে আমি ফেরত চলে আসতাম, আমার মেজাজ গরম হয়ে যেত।
আমি পারতাম না, কিন্তু উনি সেই মনের দুঃখ মনে রেখে হাসি মুখে সেখানে গেছেন, সব কিছু গেছেন। যাওয়ার পরে এই যে দেখেন একটা কন্ট্রাস্ট, মানে আপনি দুই চৌধুরী পরিবার, হ্যাঁ, দুই গ্রামের চৌধুরী পরিবার, দীর্ঘদিনের তাদের মধ্যে দ্বন্দ্ব। এখন দুইজন যে কোনো কারণে বসছে, এখন এক চৌধুরী আর এক চৌধুরীকে শাল দেখানোর জন্য, বন্দুক দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য শেষ যন্ত্রপাতি সব নিয়ে আসছেন, কার হাতি বড়, কার ঘোড়া বড়, এই সবই এখানে প্রদর্শন করা হয়েছে। কিন্তু দিন শেষে দেখা গেল যে ফলাফলটা ভালো হয়নি, আর যার কারণে আজ আমরা এখানে টকশোতে এই সমস্ত কথাবার্তা বলছি। এই হলো আমার বক্তব্য। জি, এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা খুব সাধারণ প্রশ্ন, এই নানান হিসাব নিকাশের প্রেক্ষিতে আসছে। তার মানে কি বিএনপি কি আবারও আমি আপনাকে ওই অবস্থানে ফিরে যেতে পারে? আজিজ ভাইয়ের সাথে আনঅফিশিয়ালি আপনার ঢোকার আগে কিছু কথা বলছিলাম। সত্যিকার অর্থে আমাদের একটা পুরো জাতির একটা ব্রিদিং টাইম দরকার, এবং এটা কম করে হলেও 2 থেকে 5 বছর। এর কারণ হলো আওয়ামী লীগ সরকারের 15 বছর আর গত 10 মাসের ফলে অপশাসন, আওয়ামী অপশাসন এবং 10 মাসের অপশাসন, পুরো যে পিলারগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্রের, যে করে দেখছেন এক করে, মানে ওটা সেটা আর এটা খারাপ। আগের যে 15 বছর এটা জ্যামিতিক্যালি, মানে জিওমেট্রিক্যালি আরও অবনতি হয়েছে। এই সময় তো দুর্নীতি, দুঃশাসন, গুম খুম এগুলো তো এগুলো কোনো সমস্যা না। তো দুর্নীতি একটা রাষ্ট্রের জন্য খুব সমস্যা না, গুমও একটা রাষ্ট্রের জন্য, 18 কোটি দেশের জন্য কোনো সমস্যা না, কিন্তু সমস্যা মব। আচ্ছা, এই যে মবগুলো হলো, একটা মানুষ হলো যার যার চেহারে বসে সে রাতে ঘুমাতে পারতেছে না। সমস্যা হলো দুর্নীতি তো পরের ব্যাপার, আমি তো কাজই পাচ্ছি না, আমার আয় নাই, রোজগার নাই, ইনভেস্টমেন্ট নাই। জননিরাপত্তা অর্থনীতির কথা বলছেন, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার বিবেচনায়, মানে ওইগুলো পরের ব্যাপার। আমাদের মেজর দুটো ব্যাপার হলো, আমাকে আগে ডাল ভাত খেতে হবে, আমাকে সুন্দর মতো ঘুমাতে হবে নিশ্চিন্তে, আমার মেয়েটাকে স্কুলে দিতে হবে, তাকে ফিরে নিয়ে আসতে হবে। পুরো জায়গাটাতে 18 কোটি মানুষের জীবনে যে অনিশ্চয়তা আসছে, এটা 1974 সনে বা 1973 সনে, এমনকি মুক্তিযুদ্ধের সময় এরকম অনিশ্চয়তা বাংলাদেশে ছিল না। সব কিছু স্বাভাবিক উপরে ইচ্ছে বলা হয় লিপস্টিক ডেভেলপমেন্ট। লিপস্টিক্যালি সব কিছু, আপনি ঠোঁটে লিপস্টিক লাগাই নিচে নিচে একেবারে কালো দগদগে একটা কালো, বিয়ে করার পরে বাসরাতে গিয়ে দেখেন লিপস্টিক নাই, আপনার যে ফিট পড়ার অবস্থা, এই বাংলাদেশের অবস্থা হয়ে গেছে সেই রকম। তো এই জায়গা থেকে যদি সত্যিকার অর্থে বের হইতে হয়, এরকম একটা জাতীয় সরকার দরকার অনেস্টলি। এখানে কোনো রাজনীতি না, যে সরকারটা আগামী 2 থেকে 5 বছরের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নিয়ে, তাদের লোকজন নিয়ে পুলিশকে ঠিক করবে, সেনাবাহিনীকে ঠিক করবে। সেনাবাহিনীর মধ্যে হিউজ পেইন, যারা আওয়ামী লীগের লোকজন, সে পোশাক ছিল, বাট তারা আওয়ামী লীগ, মানে তারা নিজেদেরকে আওয়ামী কর্নেল মনে করতো, আওয়ামী ব্রিগেডিয়ার, সবগুলো যেয়ে দেখেন কী অবস্থা হয়ে গেছে ক্যান্টনমেন্টগুলোর মধ্যে। আবার এখানে গিয়ে দেখেন নতুন করে বিএনপির লোক সেখানে কীভাবে চলে আসছে। তো এগুলো তো বলতে হবে। পুলিশ গিয়ে দেখেন, পুলিশের 2/3 লোক ডিমোরালাইজড, আর 1/3 যারা আছে তারা কোনো মতে কাঁপতে কাঁপতে হাত দিয়ে কলমের সিগনেচার করতেছে, হাত কাঁপতেছে যে কখন কোন সমস্যা হয়ে যায়। ডিসিএসপিগুলো যারা এই কোটি কোটি টাকা ঘুষ দুর্নীতি করে যারা নিয়োগ লাভ করেছে, তারা সেখানে গিয়ে কোথাও জামাতের, কোথাও বিএনপির, যার সেকেন্ড হ্যান্ড হয়ে ওই এলাকার যত টাউট বাটপাড়া এই সময়তে যে কাজগুলো করছে, তাদের হেল্পিং হ্যান্ড, অক্সিলারি ফোর্স হিসাবে মানুষের জনজীবন তছনছ করে ছেড়ে দিচ্ছে। ওখানে কোথায় টাকা পাওয়া যায়? 20 কোটি টাকা দিয়ে, 100 কোটি টাকা দিয়ে যদি কেউ একটা ডিসি পদে যেয়ে থাকে, কথায় কথা এখন থেকে সে চান্দিনা ভিটি, গ্রামে একটা তরকারির দোকানদার যে একটা 0.5% জমি চান্দিনা ভিটি নিয়ে সে 700 টাকা সরকারকে ট্যাক্স দেয়, সেই চান্দিনা ভিটির জন্য বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে 30-35 হাজার টাকা করে টাকা কালেকশন করতেছে। কত হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে। এই যে আমাদের ভিপি নুরু গিয়ে যে সেখানে লাঞ্ছিত হলো, অপমানিত হলো, এই চান্দিনা ভিটি নিয়ে, ওখানে যে গণ্ডগোল, ওখানে টাউট বাটপাড়ায় গিয়ে সবাই মিলে কি হচ্ছে, একটা গ্রাম্য বাজারে সে 30,000 টাকা করে চান্দিনা ভিটি নিয়েছে, ওইটা নুরু ওইটার বিরোধিতা করেছে, আর বিরোধিতা করার জন্যই এই তার সাথে এত গণ্ডগোল সেখানে। তো এইভাবে নুরু বলেছে, এই যে আমতারেক এত রাগ হচ্ছে কেন, মানে আরেকজন, যে ওনার নামও তারেক রহমান সাহেব, তো উনিও তারেক রহমান সাহেব ওরফে আমতারেক, তা তিনি এত ধৈর্য হারিয়ে বলছেন কেন? তিনি আম ব্যবসা করতে পারছেন না। তাকে আগে বলতেছে বিএনপির আমলে আমি 700 টাকা চাঁদা দিতে, মানে 3,500 টাকা চাঁদা দিতে হচ্ছে, বলে আমি পাগল হয়ে গেছি। আমার ভিতরে যে এসব ঘটনা আগেও ছিল, এখনো হচ্ছে। অবনতি কি হয়েছে? মানে না, আগে 700 টাকা দিত, আওয়ামী লীগের আমলে 700 টাকা দিত। 700 টাকা দেওয়ার পরে সে ব্যবসা করতে ধরেন 1 লাখ টাকা, এখন তার কাছে টাকা নিচ্ছে 3,500 টাকা, ব্যবসা করতে পারতেছে 10,000 টাকা, সে তো ব্যবসা করতে পারতেছে না। আগে আওয়ামী লীগের আমলে দেখা গেল যে প্রতিপক্ষ
তার কোনো কন্ট্রিবিউশন ছিল না, সে শত্রুপক্ষ ছিল, ফলে তার একটা মনকে প্রবোধ দিতে পারতো। এখন জনাব তারেক রহমান, যিনি এই আমতারেক, তিনি এখন চিন্তা করছেন যে আমি এই আন্দোলনের একজন অগ্রগামী নেতা। আমার সঙ্গে লন্ডন থেকে জনাব তারেক রহমান সরাসরি টেলিফোন করে কথা বলতেন, আমাকে নির্দেশনা দিতেন। আমার যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য সেখানে উনি কেক পাঠাতেন, তারেক রহমান সাহেব কেক পাঠাতেন। সেই আমি এই জমানাতে 3,500 টাকা করে চাঁদা দিতেছি ইনস্টিটিউট অফ 700। সরকার কেন ব্যবস্থা নেয় না? মানে সরকার ব্যবস্থা নেবে কার বিরুদ্ধে? যারা এসব অপরাধ আপনি সরকার যেখানে আজকে 1 মাস যাবৎ সচিবালয় অচল, 1 মাস এই কথাগুলো বলাই তো আমাদের একটা অপরাধ। যেখানে এরশাদ সাহেব ঘোষণা দিয়ে ফেলেছেন যে আমি মেয়র, সেখানে আমি মেয়র। কালকে যদি বিএনপির অন্য একটা লোক সে বলে ফেলে যে আমি প্রধানমন্ত্রী, দুদু ভাই যেটা বলেছেন, আমি ঘোষণা করে দিলাম যে ডিসেম্বরের 12 তারিখে নির্বাচনের শিডিউল, এবং ইলেকশন কমিশন বলে এই তারিখে ঘোষণা, মানে সরকার তখন অকার্যকর হয়ে যাবে না? এখন তো অকার্যকর হয়ে গেছে। আপনি তো ঢাকা সিটি কর্পোরেশন আপনি বুঝতে পারেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনটা এখন এরশাদ সাহেবের কথায় চলছে। এখন এরশাদ সাহেবের কথায় যদি এরশাদ সাহেব তো দলের একজন একেবারে তরুণ নেতা, তো সেখানে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সালাউদ্দিন সাহেব, তারা যদি নির্বাচনের একটা তফসিল নিজেরা ঘোষণা করে দেন, ঘোষণা করে দিয়ে 5 লাখ লোক, 10 লাখ লোক নির্বাচন কমিশন ঘোষণা করে ইলেকশন কমিশনকে বলেন এখন শিডিউল ঘোষণা করো, তার কিছু করার আছে? সে ইনু সাহেবের কথা শুনবেন না, তো সে তো এই বিএনপির কথা শুনবেন। এখন দেশ এই অবস্থায় চলে গেছে। এখন এই অবস্থায় যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা দেশের জন্য, বিএনপির জন্য, ইনু সাহেবের জন্য, সবার জন্য ইট উড বি এ সুইসাইডাল অ্যাটেম্প। আমি জাস্ট এক কথা বলে শেষ করছি। এই যে দেখেন, তারেক রহমান সাহেবের বৈঠকের আগে আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে এমন একটা সময় তারেক রহমান সাহেবের ওখানে বৈঠকের কথাবার্তা হচ্ছে, যদি বৈঠক না হয় তাহলে উভয়ের জন্য বিপদ, আর বৈঠক যদি হয় তাহলে উভয়ের জন্য মহাবিপদ। দেখেন সেই জিনিসটাই ঘটছে।